তাহলে আমরা যে টপিকটা শুরু করছিলাম সেটা হলো আলোক তড়িৎ ক্রিয়া, তাই না? তো এখানকার আমরা অনেক কিছুই মোটামুটি পড়ছি। কার্যাপেক্ষক কাকে বলে, ওয়ার্ক ফাংশন কোন জিনিস, ধাতব বন্ধন ইত্যাদি ইত্যাদি আমরা পড়ছি। আচ্ছা, তো আমরা প্রথম দুইটা ধাতু হতে ইলেকট্রন মুক্তি করতে যদি চাই, তাহলে আমরা দুইটা উপায় দেখছিলাম, তাপ প্রয়োগ করে আর বহিস্থ ইলেকট্রন এর আঘাতের মাধ্যমে। আরেকটা পড়তে যাচ্ছিলাম, সেটা কি, যে ফোটন কণা দ্বারা আঘাত করতে পারলে, সেটা যদি করতে পারি তাও হচ্ছে ইলেকট্রনটা মুক্ত করতে পারবো। এবং এটাই আমাদের হচ্ছে মূলত আলোক তড়িৎ ক্রিয়ার মধ্যে ইউজ হবে। কি কি করব আমরা, আমাদের কাছে একটা ধরো মেটাল থাকবে, হ্যাঁ, তো এই মেটালের কি আছে, মধ্যে ইলেকট্রন আছে, ওই যে ফ্রি ইলেকট্রন গুলা ধাতব বন্ধনে। তো এখন তুমি যদি ফোটন কণা দিতে পারো এখানে, মানে আলো দিতে পারো, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আমরা সামনে দেখবো, নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি আমরা এখানে ফেলতে পারি, ঠিক আছে, ধরো এইচ এফ, এত শক্তি সম্পূর্ণ আলো ফেলছি, তাহলে তখনও কি হবে, ইলেকট্রনটা মুক্ত হতে পারবে, এরকম আর কি। আচ্ছা, এখন ধরো আমরা কি করতেছি, এই যে ইলেকট্রন গুলো ধাতব বন্ধন থেকে মুক্ত করতেছি কোন একটা শক্তি প্রয়োগ করে, তাহলে এই নির্দিষ্ট যে শক্তিটা ছিল সেটাকে আমরা বলতেছি কার্যাপেক্ষক বা ওয়ার্ক ফাংশন বলতেছি। এখন দেখো, নির্দিষ্ট শক্তি শক্তি কিভাবে আমরা খরচ করি, কাজ করে, কোন একটা কাজ করে তো জিনিসটা ইয়া করা হয়, শক্তিটা ব্যয় করা হয়, তো এই জন্য এটা কিন্তু ওয়ার্ক ফাংশন বলা হয়। এখন যেটাই বলো, এইটাকে আমরা যদি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, মানে কি পরিমাণ কাজ তুমি করছো বা কি পরিমাণ শক্তি তুমি দিছো, ওটাকে আমি যদি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, কিংবা ওয়ার্ক ফাংশনকে যদি আমি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের কিছু কেস পড়ে। নর্মালি ডাব্লিউ নট দ্বারা আমরা এই যে কার্যাপেক্ষকটাকে প্রকাশ করি, অর্থাৎ যে নির্দিষ্ট পরিমাণ শক্তি দরকার ইলেকট্রনকে মুক্ত করতে, সেটা ডাব্লিউ নট, ঠিক আছে, বা এটা আরো সিম্বল আছে, আমরা দেখবো। আপাতত ডাব্লিউ নট ধরো। তো ধরো আমি তোমাকে যদি কেস 01 বলি, যে কেস 01-এ হলো কি, যে এই যে তুমি যে কাজটা করছো বা যে শক্তিটা দিছো সেটা হচ্ছে ডাব্লিউ নট এর থেকে কম, হ্যাঁ। তারপর কেস 02-তে বললাম যে তুমি যেই শক্তিটা দিছো ডাব্লিউ অ্যাপ্লাইড, সেটা হচ্ছে ডাব্লিউ নট হচ্ছে বেশি, এটা একটা বললাম। আর কেস 3 বললাম হচ্ছে এরকম, যে তুমি ডাব্লিউ নট এর সমানই দিছো, কাজ দিছো আর কি। তাহলে তিনটা ক্ষেত্রে কি কি ধরনের ইফেক্ট আমরা দেখতে পারবো। দেখো, তুমি যদি শক্তিটা, তোমার কার্যাপেক্ষক যেটা যতটুকু শক্তি দরকার সেটার চেয়ে যদি কম দাও, তাহলে কি হবে বলো, ইলেকট্রন কি মুক্ত হবে? ইলেকট্রন মুক্ত হবে না, ইলেকট্রন মুক্ত হবে না, ঠিক আছে, এটা খুবই অবভিয়াস, বোঝা যাচ্ছে। ধরো তুমি যদি ইলেকট্রনকে মুক্ত করার জন্য কার্যাপেক্ষকের চেয়ে বেশি শক্তি দিয়ে ফেলছো, মানে যতটুকু দরকার তার চেয়ে বেশি দিছো, তাহলে দুইটা জিনিস এখানে ঘটবে। এক, সে তো বন্ধন থেকে মুক্ত হবে, এটা তো হবেই, কারণ তুমি বেশি শক্তি দিছো, তাহলে ইলেকট্রন কি হবে, মুক্ত হবে। প্লাস এখানে আরেকটা জিনিস হবে, তুমি বেশি শক্তি দিছো, ইলেকট্রন মুক্ত হয়েছে, এক্সট্রা একটা শক্তি আছে না, বেশি শক্তি দিছো তো, তাহলে ওই শক্তিটা যে কি হবে, ওটা গতিশীল শক্তিতে, ইলেকট্রনের গতি শক্তিতে পরিণত হবে, আর অর্থাৎ ইলেকট্রনটা গতিশক্তি সম্পূর্ণ হবে আর কি, একটা বেগ লাভ করবে, ওই শক্তিটা নিয়ে একটা বেগ লাভ করবে। বুঝতে পারছো? তাহলে কি হবে, ইলেকট্রন মুক্ত হবে প্লাস গতিশীল হবে, ঠিক আছে। আর যদি তুমি একদম ঠিক ঠিক কার্যাপেক্ষকের সমান শক্তি দিয়ে দাও, তাহলে শুধু ইলেকট্রন মুক্ত হবে। তাহলে আমি এখানে একটা কথা লিখি, হবে, কিন্তু
কোনো গতিশক্তি থাকবে না। বোঝা গেছে তিনটা কেস? একদমই বোঝা গেছে। তাহলে আমি যদি বেশি শক্তি দিই, তাহলে যেটা হবে ইলেকট্রন মুক্ত হবে প্লাস গতিশক্তি পাবো আমরা ইলেকট্রনের। আর যদি দেখি যে একদম সমান সমান দিয়েছি, তাহলে শুধুমাত্র আমি দেখবো যে ইলেকট্রনটা জাস্ট ছিন্ন হয়েছে বা মুক্ত হয়েছে, কোনো গতিশক্তি তখন থাকবে না। ওকে। আর এই যে কার্যাপেক্ষকটা, এটাকে আমরা দেখবা যে বইয়ের মধ্যে আরো অনেকগুলা সিম্বল দিয়ে প্রকাশ করি। কি কি সিম্বল? এই যে ফাই দিয়ে প্রকাশ করি, ফাই নট দিয়ে প্রকাশ করি, ডাব্লু নট দিয়ে প্রকাশ করি, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটাই কার্যাপেক্ষকের সিম্বল। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা পুরো প্রক্রিয়াটা দেখবো, ফটো ইলেকট্রিক ইফেক্টটা আমরা দেখবো, যেটা কিভাবে সংগঠিত হয়। এটার জন্য একটা সেট আপ তৈরি করতে হবে। ফটো ইলেকট্রিক ইফেক্টটা দেখার জন্য একটা সেট আপ তৈরি করতে হয়। সেই সেট আপটা কিরকম আর কি, তুমি যদি ইয়াতে ইউটিউবে সার্চ দাও ফটো ইলেকট্রিক ইফেক্ট, তাহলে তুমি সুন্দর কতগুলো অ্যানিমেশন দেখতে পারবা। তুমি পারলে ওগুলো দেখিও ক্লাসের পরে। জাস্ট সার্চ দিতে হবে ফটো ইলেকট্রিক ইফেক্ট, দিলেই চলে আসবে অনেকগুলা অ্যানিমেশন। আজকে শোনা যাচ্ছে তো না? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সেট আপটা কিরকম আমরা তৈরি করি? আমরা একটা ভ্যাকিউম টিউব নিই। আর এই দেখা হলো কেন? ধরো এটা আমরা একটা টিউব নিলাম, ভ্যাকিউম টিউব। ঠিক আছে? তো এই টিউবের মধ্যে দুই পাশে, ভ্যাকিউম টিউব বলতে কি বোঝাচ্ছে, যে এটা একদম বায়ু শূন্য, এখানে কিছুই নাই, কোনো পদার্থই নাই, জাস্ট ভ্যাকিউম। ভ্যাকিউম বলতে আমরা কি বুঝি? কোনো পদার্থের অনুপস্থিতি, একদম ভ্যাকিউম, শূন্য। শূন্য যেটাকে বলে ভ্যাকিউম টিউব। এর দুপাশে দুইটা পাত আমরা ব্যবহার করব। দুপাশে দুইটা পাত নিব। ওকে, দুইটা পাত নিব দুপাশে। দুইটা পাত নেওয়ার পর আমরা যেটা করব হচ্ছে একটা সার্কিট বানাবো এখানে। আচ্ছা, তাহলে এরকম একটা সেটআপ আমি বানাইলাম। ঠিক আছে? একটা ভ্যাকুয়াম টিউবের ভিতরে দুইটা পাত রাখছি, তারপর বাইরে একটা সার্কিট বানায় রাখছি। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে যে কোনো রোধ আর কি, যে কোনো রোধ। আর এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি, ধরো একটা ভোল্টেজের একটা ব্যাটারি, এটা প্লাস এটা মাইনাস। তাহলে পাতটার এই অংশটা কি হবে? প্লাস, তাই না? আর এই অংশটা কি হবে? আমি কি উল্টা লিখলাম? হ্যাঁ, আমি উল্টা করে ফেলছি। কাজ করি, দাঁড়াও। হ্যাঁ, এটা এটা করো। তাহলে এই সাইডটা হবে নেগেটিভ সাইড, আর এই সাইডটা হবে কি পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, এরকম করে কানেকশন দেওয়ার পর তোমার কি মনে হয় কারেন্ট যাবে কি যাবে না? এখানে কি কারেন্ট ফ্লো হবে? এদিক থেকে আই কারেন্ট বের হবে? কি মনে হচ্ছে?
হ্যালো, কেন যাবে না? এদিক দিয়ে কারেন্ট যাবে না কেন? কারণ কারেন্টের জন্য তো তোমার আহ, সম্পূর্ণ পথটা ফিল করতে হবে, তাই না? এখানে তো ফাঁকা, মানে কি বলে এটাকে, ওপেন সার্কিট হয়ে আছে। কারণ আমি তোমাকে বললাম যে এটা ভ্যাকিউম টিউব, তার মানে এই দুইটা পাতের মধ্যে কোনো সংযোগ আছে? নাই তো। এখানে যদি একটা তার লাগাই দিই তাহলে তখন তো এমনি কারেন্ট যাওয়া শুরু করবে, কিন্তু এখন তো কোনো কারেন্ট যাবে না। যাবে কি? যাবে না। তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কোন একটা ব্যবস্থা যদি হইতো, যে এই ইলেকট্রন গুলো এই পাতের মধ্যে আসতেছে, তখন কারেন্ট তুমি পাবা, তাই না? তো এখন এখানে যেটা করা হয়, মানে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে, ঠিক আছে, এই দিক দিয়ে আমরা এখানে আলো ফেলা শুরু করব। আলো, এই যে ধরো এটা একটা ফোটন কণা, এটা আসতেছে, হিট করবে। এটা একটা ফোটন কণা আসতেছে, এই পাতে হিট করবে। ঠিক আছে, আরো কতগুলো আছে ধরো, হিট করবে। তাহলে এখানে ফোটন কণাগুলো ধরো এইচ নিউ বা এইচ এফ শক্তি সম্পূর্ণ, মানে একটা ফোটন কণার শক্তিকে তুমি কি লিখবা? এইচ এফ লিখবা না, এইচ এফ ই লিখবা। সেগুলা কি করবে? এই পাতটাকে হিট করবে, এবং এই পাতটার নাম হচ্ছে আসলে ক্যাথোড, আর এটার নাম হচ্ছে অ্যানোড। ঠিক আছে, যাই হোক, ক্যাথোড এই পাতটাতে হিট করবে, এবং এই ক্যাথোড যে পাতটা এটা খুবই হাইলি ফটোসেনসিটিভ, হাইলি ফটোসেনসিটিভ। এর মধ্যে আলো পড়লে এটা খুবই কি বলে, ফটোসেনসিটিভ কি বোঝাচ্ছে? যে ও আলোকে সহজেই, আলোর ইয়াতে ক্রিয়া করবে খুব তাড়াতাড়ি, ফটোসেনসিটিভ। ঠিক আছে, আর অ্যানোডটা এভাবে আছে। তো যখন এই আলোটা এখানে হিট করবে, একটা নির্দিষ্ট শক্তির, মানে এইচএফ পরিমাণ শক্তির একটা ফোটন কণা যখন একটা ইলেকট্রনকে হিট করবে, তখন কি করবে? ওই ইলেকট্রনটা ওই ফোটন কণার শক্তিটাকে অ্যাবজর্ব করবে, করার পর ইলেকট্রনটা ওই পাথ থেকে বা ক্যাথোড থেকে মুক্ত হবে। মুক্ত হওয়ার পর, মুক্ত হইলো। এখন আমরা যদি এনাফ পরিমাণ বেশি শক্তি দিই, মানে অনেক বেশি শক্তি দিই, ওর কার্যাপেক্ষকের চেয়ে বেশি শক্তি দিই, তাহলে আমরা বলতেছিলাম কি যে এক তো মুক্ত হবে প্লাস গতিশক্তি সম্পন্ন, গতিশক্তি লাভ করবে। তাহলে এখানে যে ইলেকট্রন গুলা আমি যদি ওই ওর কার্যাপেক্ষকের চেয়ে বেশি পরিমাণ শক্তি দিতে পারি কোনোভাবে, তাহলে কি হবে? এখানে কি ঘটনা হবে? এখানকার ইলেকট্রন গুলা, এই যে ইলেকট্রন গুলা এইদিকে চলে আসবে। কেন এদিকে চলে আসবে? কারণ এদিকে ও দেখতেছে প্লাস, ওর একটা নিজস্ব গতি শক্তি আছে, সো কিন্তু এদিকে দৌড় দিবে। ও যখন এদিকে দৌড় দিবে, তখন আমরা এখানে ইলেকট্রন দেখবো এদিকে যাচ্ছে, আর আমাদের কারেন্টটা তাইলে আমরা এখানে পাবো, এদিকে আই কারেন্ট ফ্লো হবে। ব্যাপারটা এটা হবে, এবং এটাকে আমরা বলতেছি ফটো ইলেকট্রিক ইফেক্ট। বুঝতে পারছো আপাতত যা বলছি? ফোটন কণা থেকে ইলেকট্রন, হ্যাঁ ঠিক আছে। এখন এখানে একটা বিষয়, সেটা তোমাকে একটু বুঝতে হবে। এই যে পাতটা দেখতেছো, যে কোনো বস্তুর, যে কোনো বস্তুর তিনটা লেয়ার থাকে। ঠিক আছে, তিনটা লেয়ার থাকে। ধরো আমরা যদি এই তিনটা লেয়ার দেখি, একটা হচ্ছে ওর সারফেস। একটা পাত তুমি নিছো, হ্যাঁ, ধাতুর পাত, ওটা সারফেস থাকবে। তারপর একটা থাকবে ওর ইন্টারফেস, মানে মাঝের যে অংশটা। আর আর নিচের যে পার্টটা, নিচের এই পার্টটা, এটা হচ্ছে ওর বাল্ক বলি আমরা। ঠিক আছে, তো তুমি যে ইলেকট্রন গুলো এমিশন হবে না, এগুলো সারফেস থেকে হবে, বুঝছো? ইলেকট্রন গুলো এমিশন কোন থেকে হবে, কোন পার্টটা থেকে? ক্যাথোডের বা মেটালের সারফেস থেকে। বুঝতে পারছি? আচ্ছা, কারণ কি, এই বাল্ক অংশটাতে ইলেকট্রন আছে, ইন্টারফেস অংশটাতে ইলেকট্রন আছে, সারফেসেও ইলেকট্রন আছে। তো তোমার কি মনে হয়, যখন একটা ফোটন কোনো আসবে, সে আগে হিট করবে কোথায়? সারফেসে। তো সারফেসের ইলেকট্রন গুলোর জন্য কিন্তু মানে প্রশ্নটা এভাবে করা হয়, প্রশ্নটা বলা হয়, আমি যখন একটা ধাতব মেটালের মধ্যে করি, আলো ফেলি, তখন কি ওই ধাতব মেটালের প্রত্যেকটা ইলেকট্রনই সমান শক্তি সম্পন্ন লাভ করে, নাকি কম বেশি হয়? এভাবে একটা বলে। কি প্রশ্ন বললাম? যে যখন একটা মেটালের মধ্যে আলো পড়ে, তখন ওই মেটালে থাকা প্রত্যেকটা ইলেকট্রন কি সমান গতি সম্পন্ন হয়, নাকি কোনোটা কম বেশি হয়? তো তখন তোমার উত্তরটা হবে এরকম যে না, সারফেসে যে ইলেকট্রন গুলো থাকে ওরা সবচেয়ে বেশি গতিসম্পন্ন হয়। কেন?
কারণ সারফেসে আছে, ওরা ওরা আলোর একদম কাছাকাছি আছে, তো ওদের জন্য কি হবে, ওরা সহজেই ইলেকট্রন ওই ফোটন কণা থেকে শক্তি গ্রহণ করে গতিসম্পন্ন হবে। কিন্তু ইন্টারফেস বা বাল্কের যেই ইয়াগুলো আছে, ইলেকট্রন গুলো আছে, এরা কি করবে, এদেরকে আগে সারফেসে যাইতে হবে, এই যাওয়ার জন্য একটা শক্তি দিতে হবে, তারপর সেটাকে মুক্ত করতে হবে, তারপর গতি সম্পন্ন 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 হবে। তাহলে তোমাকে যদি বলি বাল্কে একটা ইলেকট্রন আছে, ইন্টারফেসে একটা ইলেকট্রন আছে, সারফেসে একটা ইলেকট্রন আছে, আমি যদি সেম পরিমাণ শক্তি দিই, তাহলে কোন ইলেকট্রনটার গতিশক্তি সবচেয়ে বেশি পাবো? সারফেসের ইলেকট্রনের, এটাই এটাই আর কি। মেইনলি আসলে সারফেসের ইলেকট্রন গুলাই এই ফটো ইলেকট্রিক ক্রিয়ায় অংশ নেয়, বাল্কের ইলেকট্রন গুলো অত দূর যায় না। যাই হোক, এইটা পুরোটাই হচ্ছে আমাদের প্রক্রিয়া। তাহলে আমরা যদি এখানে কি হয়েছে ওটা যদি একটু লেখার চেষ্টা করি, সেটা কি, যে শুরুতে শুরুতে কোনো মিডিয়াম নেই, ফলে আই হচ্ছে শূন্য, তাই না? তারপর কি করছি আমরা, ফোটন করছি, মানে আলো, আলো ফেলছি, এবং এই আলোর যে ফোটনের যে শক্তিটা, সেটা অবশ্যই অবশ্যই কি হইতে হবে, ফোটন এর কার্যাপেক্ষকের চেয়ে বেশি হইতে হবে, না হলে সমস্যা, নাহলে তো ইলেকট্রন মুক্ত হবে ঠিকই, ওদিকে যাবে না, শক্তিটা থেকে কার্যাপেক্ষকের চেয়ে বেশি শক্তি দিছি, ঠিক আছে? ফলে কি আমরা পাইছি, ফলে আমরা একটা সুন্দর জিনিস পাইছি, ফলে ফটো ইলেকট্রন উৎপন্ন হয়েছে। এটা নতুন একটা টার্ম বললাম, ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রন কাকে বলে? এই যে ইলেকট্রন গুলো মুক্ত হইলো যে, এগুলাকে বলা হয় ফটো ইলেকট্রন, কারণ এগুলো কি হয়েছে, আলোর শক্তিকে গ্রহণ করে মুক্ত হয়েছে, এই জন্য এই ইলেকট্রন গুলোর নাম হচ্ছে ফটো ইলেকট্রন। ফলো ফটো ফটো ইলেকট্রন উৎপন্ন হয়েছে এবং আমরা কারেন্ট পাইছি, ঠিক আছে? তাহলে এখন আমরা এই পুরো জিনিসটাকে একটা ইকুয়েশনে আনবো, এবং এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। কি হয়েছে, আমরা শক্তি দিছি, তাই না? তো আমরা হচ্ছে বলবো যে আরোপিত যে শক্তিটা, আরোপিত শক্তি, বা এটাকে আমরা বললাম যে ফোটনের যে শক্তি, একটা ফোটন এর শক্তি একটা ইলেকট্রন নেবে, এইভাবে চিন্তা করো। তো আরোপিত ফোটনের শক্তি ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? ধাতব বন্ধন হতে ইলেকট্রন মুক্তি জন্য যে শক্তি, সেটা প্লাস ইলেকট্রনকে গতিশীল করতে যে শক্তি, সেটা। এইটা দুইটাতে আমরা কনভার্সনটা দেখব। দেখো এটা কিনা, হ্যাঁ এটাই। এবং এইখানে এই জিনিসটা কি, এই যে ধাতব বন্ধন হতে ইলেকট্রন মুক্তি, এটাই তো কার্যাপেক্ষক নাকি? ঠিক আছে, তো আমরা যদি এটা এইভাবে বলি যে আরোপিত যে ইলেকট্রন ফোটনটা ছিল, সেটার শক্তি হচ্ছে ই, আর কার্যাপেক্ষকটাকে আমরা কি হিসেবে প্রকাশ করলাম, ডাব্লিউ নট, আর এই ইলেকট্রনকে গতিশীল করতে যে শক্তিটা, সেটাকে যদি আমি বলি কে, তাহলে এইটা আমাদের একটা সূত্র হয়ে গেল, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যদি বুঝে যাইতে পারো, তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট দিয়ে যে কোনো অঙ্ক তুমি করতে পারবা, যে ফোটনের শক্তিটা হবে ইলেকট্রনকে মুক্ত করতে যে শক্তিটা লাগবে সেটা, প্লাস ইলেকট্রনকে গতিশীল করতে যে শক্তিটা, এই দুইটার যোগফল, সেটা হবে ফোটনের শক্তি। এখন আমাকে বলো, আমি যদি ফোটনের শক্তিটা কি, ফোটনের শক্তিটা এমন ভাবে দিছি যাতে করে ও শুধুমাত্র ধাতব বন্ধন থেকে ইলেকট্রনকে মুক্তি করতে পারছে, এটুকুই, তাহলে আমরা আমাদের ইকুয়েশনটাতে চেঞ্জ কতটুকু হবে বলতে পারবা? মানে শক্তিটা এমন করে দিছি জাস্ট ধাতব বন্ধন থেকে ইলেকট্রনকে মুক্ত করতে পারছে। ইকুয়াল জিরো, নো নো নো, ইকুয়াল টু ডাব্লিউ নট। হ্যাঁ, কে ইকুয়াল জিরো, হ্যাঁ ওটাই। এগুলো যদি বুঝতে পারো তাহলে কোনো ব্যাপারই না। ওকে, তাহলে আমরা আরেকটু যাই, সামনে যাই, এইটাকে নিয়ে এখন কাজ করবো। তাহলে আমরা দেখলাম কি, যে ফোটনের যে শক্তিটা, সেটা হচ্ছে ই, সেটা হচ্ছে ডাব্লু নট কার্যাপেক্ষক প্লাস কে, এটা সমান
যদি আমরা এনাফ পরিমাণ শক্তি দিতে পারি। এখন ফোটনের শক্তিকে কিভাবে প্রকাশ করে? এইচএফ দিয়ে। এইচএফ দিয়ে। আচ্ছা, ডাব্লু নটটাকে আমরা এইচএফ নট বলবো এখন। আর কে কে কিভাবে প্রকাশ করে? আচ্ছা, তুমি আমাকে বলো তো যে এই যে গতিশক্তিটা, এটা কি ইলেকট্রনের গতিশক্তি না? তাহলে আমি এখানে যদি হাফ এম ভি স্কোয়ার লিখি, তাহলে এখানে এমটা কার বসবে? কার ভর? ফোটনের নাকি ইলেকট্রনের? হ্যাঁ, ইলেকট্রনের। ইলেকট্রনের, কারণ এই গতিশক্তিটা ইলেকট্রনের তো, তাই না? ইলেকট্রনের গতিশক্তি। যাই হোক, এখন তুমি এই যে এটা কিভাবে আসলো? এটা জাস্ট আমরা প্রকাশ করলাম যে আমাদের যদি কেটা শূন্য হইতো, তাহলে ই ইকুয়াল টু ডাব্লিউ নট হইতো না? আর ডাব্লিউ নট ইকুয়াল টু ই ইকুয়াল টু এইচ এফ নট। এই এইচ এফ নট বা এফ নটটার একটা নাম আছে, ওটাকে আমরা বলবো একটু পরে। যাই হোক, আমরা এটা একটা ইকুয়েশন, হ্যাঁ, এইচ এফ প্লাস ইকুয়াল টু এইচ এফ নট প্লাস হাফ এম বি স্কোয়ার। আরেকটা বলা যায়, এই এফটাকে যদি আমরা এইভাবে লিখি এস সি ভাগ ল্যামডা, তাহলে এটা হবে এস সি ভাগ ল্যামডা নট, আর এটা হবে হাফ এম ইলেকট্রনের ভর ইন ভি স্কোয়ার। দুইটা সূত্র আমরা দেখলাম, এই যে এইটাই প্রত্যেক তিনটাই মনে রাখতে হবে। এখন এইখানে দুইটা জিনিস আমি লিখছি নট দিয়ে, এগুলোর পরিচয় দিই। এই যে ল্যামডা নটটা দেখতেছো, এটাকে বলা হয়, ল্যামডা নট বাদ দাও, আগে এফ নটের পরিচয় দিই। যে এফ নটটা, এটা কিন্তু একটা সুন্দর নাম আছে, যেটা বলা হয় বাংলাতে সূচন কম্পাঙ্ক। সূচক কম্পাঙ্ক, ইংরেজিতে বলা হয় থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। সূচন কম্পাঙ্ক কেন? কারণ দেখো, এফ নোটটা ওই কম্পাঙ্কটা যেই কম্পাঙ্কের আলোটা পড়লে শুধুমাত্র কি হবে, ইলেকট্রনটা মুক্ত হবে, ইলেকট্রনের কোনো গতিশক্তি থাকবে না, সেইটাই হচ্ছে এফ নোট। মানে যে কম্পাঙ্কের আলো শুধুমাত্র ইলেকট্রনকে মুক্ত করতে ব্যবহৃত হয় বা মুক্ত করতে পারে, সেটাই হচ্ছে সূচন কম্পাঙ্ক। বা যে কম্পাঙ্কের আলো ফোটন কণা শুধুমাত্র আহ কি বলে ইলেকট্রনকে মুক্ত করতে সাহায্য করে, সেটাই হচ্ছে সূচন কম্পাঙ্ক। বোঝা গেছে বোধহয়? সেম ভাবে ল্যামডা নটটা কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। এটা কি? যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো, যে শক্তির তরঙ্গের দৈর্ঘ্যের আলো কি করতে পারে, বা ফোটন কণা শুধুমাত্র ইলেকট্রনকে মুক্ত করতে পারে, তার তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা সূচন তরঙ্গ দৈর্ঘ্য বলবো। মানে তুমি যদি জিনিসটা বুঝতে পারো, তাহলে তুমি কিন্তু নিজেই লিখতে পারবা জিনিসটা। বুঝতে পারছো কি ল্যামডা নট আর এফ নটের পরিচয়? তো তুমি আমাকে একটু বলো, তুমি যদি বুঝে থাকো, এফ আর এফ নটের মধ্যে পার্থক্য কোথায়? এফ প্রয়োগ করলে কি হবে, এফ নট প্রয়োগ করলে কি হবে, এটা একটু বলো তো। যেখানে এফ ইজ গ্রেটার দেন এফ নট, বলো একটু আমাকে বুঝাই বলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে এফটা কি? বলো, পারবা বলো। আমার প্রশ্নটা বলি হ্যাঁ, ফোটনের কম্পাঙ্ক ঠিক আছে। এফ নট কম্পাঙ্কের ফোটনের কণা যদি পড়ে, তাহলে কি হবে? এফ নট কম্পাঙ্কের ফোটনের কণা যদি পড়ে, তাহলে কি হবে, এটা একটু বলো। ধরো তুমি এফ কম্পাঙ্কের, যেখানে এফ নট ইজ গ্রেটার দেন এফ, হ্যাঁ, তাহলে এফ কম্পাঙ্কের যদি তুমি আলো ফেলো, তাহলে তুমি কি দেখতে পারবা, আর কি জিনিসটা হবে? তুমি দেখতে পারবা ইলেকট্রন গুলো মুক্ত হচ্ছে এবং একটা নির্দিষ্ট
গতিশক্তি লাভ করছে, এটা দেখতে পারবা না যদি এফ পরিমাণ কম্পাঙ্কে আলো ফেলো। বুঝো নেই? আর এফ নট কম্পাঙ্কের আলো ফেললে তুমি শুধু দেখতে পারবা শুধুমাত্র ইলেকট্রনটা মুক্ত হয়েছে, কোনো গতিশক্তি নাই। এটাই বুঝাইতেছিলাম আর কি। তো আমরা কিন্তু সেটাই করছি না, এই যে আমরা দেখছি না যে, তাহলে এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের এই যে এইচএফটা, এটা এইচএফ নটের থেকে বেশি। এইচএফ কি শক্তি, এই শক্তিটা এইচএফ নট, মানে এই এইচএফ নট হচ্ছে কার্যাপেক্ষক, কার্যাপেক্ষক হচ্ছে বেশি শক্তি দিছি। তাহলে আমাদের এই যে এফটা এফ নট হচ্ছে বেশি মানে কম্পাঙ্কটা বেশি, বেশি কম্পাঙ্কের আলো মানে বেশি শক্তি। কম্পাঙ্ক সমানুপাতিক কি, কম্পাঙ্ক সমানুপাতিক হচ্ছে শক্তি। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, এইটা তুমি বুঝছো, এটা তুমি বুঝলা, এখন তুমি আমাকে বলো তো, যদি তুমি এটা করো, আচ্ছা তোমার যদি ইয়া দেখতে চাও, ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে কিন্তু এই যে এটা, যে ইলেকট্রনটা মুভ হইতে হবে, ডাব্লু প্লাস কে হইতে হবে, নাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে না। এখন তুমি আমাকে বলো যে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটার জন্য ল্যামডাটা ল্যামডা নটের চেয়ে বেশি হইতে হবে নাকি কম হইতে হবে? তুমি যে আলোটা ফেলবা সেটা কি সূচন তরঙ্গের দৈর্ঘ্যের থেকে বেশি হইতে হবে নাকি কম হইতে হবে, ওই আলোটা তরঙ্গ দৈর্ঘ্যটা, যদি ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখতে চাও? এখান থেকে বলা যায় না, এসি ভাগ ল্যামডা ইজ গ্রেটার দেন এসি ভাগ ল্যামডা নট। ল্যামডা এসি এসি তো সমান, তাহলে ওয়ান ভাগ ল্যামডা ইজ ইকুয়াল টু ওয়ান ভাগ ল্যামডা নট। উল্টাই দিলে কি হবে, ল্যামডা নট ইজ লেস দেন, উল্টা লিখতেছি সরি, তাহলে এখানে কি ওয়ান বাই ল্যামডা গ্রেটার দেন ওয়ান বাই ল্যামডা নট, উল্টাই দাও, তাহলে কি হবে, ল্যামডা ইজ লেস দেন ল্যামডা নট। তার মানে তুমি যে আলোটা ফেলবা সেই আলোটা তরঙ্গ দৈর্ঘ্যটা অবশ্যই কম হইতে হবে ল্যামডা নটের থেকে। কারণ সিম্পলি হিসাব করো না, আমরা জানি শক্তিটা কিসের সমান, এফ এর সমান, সমানুপাতিক এবং ল্যামডার ব্যস্তানুপাতিক। তাহলে তোমাকে তো বেশি শক্তি দিতে হবে ল্যামডা নট, তাহলে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কি কম হইতে হবে না? কম তরঙ্গ দৈর্ঘ্যে আলোর শক্তি বেশি, বেশি তরঙ্গ দৈর্ঘ্যে আলোর শক্তি কম। বেশি কম্পাঙ্কের আলোর শক্তি বেশি, কম কম্পাঙ্কের আলোর শক্তি কম, এই জিনিসটা বুঝলেই তো হয়ে যায়। তাহলে তুমি বুঝতে পারবা এফ কি গ্রেটার দেন এফ নট হইতে হবে নাকি কোনটা কি হইতে হবে। বুঝতে পারছো কি এই কথাটা? হ্যাঁ, এটা জরুরি জানতে হবে, তো এটা দিয়ে তোমার অনেক প্রশ্ন আসবে। তুমি আগে বলো তুমি এটা বুঝছো কিনা। ফটো ইলেকট্রিক ইফেক্ট হইতে হলে তোমার আরোপিত ফোটনের কম্পাঙ্কটা এফ নট সূচক কম্পাঙ্কের চেয়ে বেশি হইতে হবে। আবার ফটো ইলেকট্রিক ইফেক্ট হতে হলে আরোপিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা সূচক তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম হইতে হবে। এই দুটো কথা কি মাথায় ঢুকছে? আচ্ছা, ঠিক আছে। এখন ধরো আমি যদি ল্যামডাটা ল্যামডা নটের সমান প্রয়োগ করি, তাহলে কি হবে? ল্যামডাটা ল্যামডা নটের সমান প্রয়োগ করছি, তাহলে কি হবে বলো, কি দেখতে পারবা তুমি? ধাতু মুক্ত, ধাতু মুক্ত হবে? আচ্ছা, ইলেকট্রন মুক্ত হবে, ঠিক আছে। হ্যাঁ, ইলেকট্রন মুক্ত হবে। আর যদি আমি এই যে ল্যামডাটা বেশি প্রয়োগ করি, ল্যামডা নটের থেকে ল্যামডাটা বেশি প্রয়োগ করি, তাহলে হুম, এই তো, এটাই বলতে যাচ্ছিলাম। তাহলে তোমাকে যদি পরীক্ষা, আচ্ছা ওরকম প্রশ্ন আমরা দেখবো, এটাই দরকার ছিল আর কি, এটা বুঝলেই হয়ে গেল।
আরেকটা বলো, লাস্ট এই দুটা জিনিস আমাকে বলো। সূচক কম্পাঙ্ক কাকে বলে? সূচক তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে? কি বুঝছো তুমি? সূচক কম্পাঙ্ক কাকে বলে? হুম 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 হুম। হইছে, কিন্তু তোমাকে একটা জিনিস এখানে স্পেসিফিক করতে হবে, যে কম্পাঙ্কের বা যেই তরঙ্গদৈর্ঘ্যের আলোর কণার জন্য শুধুমাত্র ধাতু থেকে ইলেকট্রন মুক্ত হবে, ইলেকট্রন কোনো গতি শক্তি থাকবে না, জাস্ট খালি ইলেকট্রন মুক্ত হবে। অর্থাৎ এফ নট বা ল্যামডা নট শক্তি সম্পন্ন যে আলোর কণাটা, সেটা হবে কার্যাপেক্ষকের সমান। তাইলেই হয়ে যাচ্ছে। ওকে, এটা বোঝা গেছে, এটা নিয়ে আর মাথা ঘামালাম না, এটুকুই। এখন আরো কিছু জিনিস আছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট বলতে আমরা বুঝতেছি ফটো ইলেকট্রিক ইফেক্ট এখানে কেন বলতেছে, কারণ এখানে অবশ্যই কারেন্টের ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ তোমার এখানে কারেন্ট প্রবাহিত হইতে হবে, তা নাহলে হবে না। আচ্ছা, এখন এই যে কারেন্টটা, কারেন্ট প্রবাহিত হবে না, আই মাত্রা কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে, ভালো কথা, আই মাত্রা কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্টের বা প্রবাহ মাত্রা, আমরা বলি যে তড়িৎ ইলেকট্রন প্রবাহ মাত্রা বা কারেন্ট, প্রবাহ মাত্রা বা কারেন্ট, এটা ডিপেন্ড করবে কিসের উপর? এই প্রবাহ মাত্রাটা ডিপেন্ড করবে কিসের উপর? দুইটা জিনিস আর কি আমাদের বুঝতে হবে। এখানে কয়েকটা জিনিস লিখে দিই, আমরা একটু পরে ম্যাথ করব, আপাতত পড়ে নিই একটু। কিছু বিষয় জানতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে প্রথমে যে কোনটা বলবো, ইলেকট্রন সে আচ্ছা, ইলেকট্রন যে মুক্তি হবে এটা কিসের উপর ডিপেন্ড করতেছে বলতো? ইলেকট্রন যে মুক্ত হবে এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আলোটার কিসের উপর নির্ভর করতেছে? আলোর কম্পাঙ্কের উপর না? বা আসলে ইলেকট্রন মুক্তি বাদ দাও, আমরা এইভাবে বলি, এইভাবে বলি, ফটো ইলেকট্রিক ইফেক্টটা ডিপেন্ড করতেছে, ডিপেন্ড করে আলোর কম্পাঙ্কের উপর। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা কিসের উপর নির্ভর করতেছে? আলোর কম্পাঙ্কের উপর। কেন? কারণ আলোর কম্পাঙ্কটা যদি এফ নটের চেয়ে কম হয়ে যায়, তাহলে কিন্তু তোমার আর ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখতেই পাবা না, কোনো ইলেকট্রনই মুক্ত হবে না। আবার তাই না? আবার আলোর একটু কম্পাঙ্কটা যদি ইয়ার মতো হয়, এরকম। তো এখন হচ্ছে তোমাকে প্রশ্নে বলবে যে আমি একটা কাজ করব, আমি এই কম কম্পাঙ্ক দিব, মানে এফ নট এর চেয়ে কম কম্পাঙ্ক দিব, কিন্তু তীব্রতা অনেক বেশি দিব। আলো তীব্রতা বুঝো তো, মানে একক ক্ষেত্রফলে পাওয়ার বেশি দিব, অনেক বেশি তীব্র আলো দিব। তাহলে কি ফটো ইলেকট্রিক ইফেক্টটা হবে? তুমি বলবে না, হবে না। একটা নির্দিষ্ট শক্তি সম্পন্ন কম্পাঙ্কের আলো ফেলতে হবে, তাহলেই তখন আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টটা দেখতে পারবো, তার আগে আমরা দেখতে পারবো না। তো আলোর ফটো ইলেকট্রিক ইফেক্টটা সম্পূর্ণ নির্ভর করতেছে আলোর কম্পাঙ্কের উপর, আলোর কম্পাঙ্কের উপর অথবা আলো তরঙ্গদৈর্ঘ্যের উপর। মেনলি আসলে এনার্জির উপর নির্ভর করে, তো আর এনার্জিটা তো এফ এর উপর অথবা 1/λ এটার উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে তোমাকে ওইটাই বলতে হবে, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো অথবা একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললেই ফটো ইলেকট্রিক ইফেক্টটা হবে, নাহলে হবে না। এটা একটা। এখন তুমি একটা কাজ করছো, যে কম কম্পাঙ্কের আলো দিছো কিন্তু তুমি অনেক তীব্র একটা আলো দিছো, ঠিক আছে, যে কম্পাঙ্ক কম কিন্তু অনেক তীব্র, তাহলেও কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত না ইলেকট্রন গুলা ওই নির্দিষ্ট পরিমাণ শক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা নিজের বন্ধন থেকে মুক্ত হবে না। তো এটা একটা, যে আলো তীব্রতা বেশি হলেও কম কম্পাঙ্কের আলো দিয়ে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টটা দেখাইতে পারবো না, এটা একটা। এখানে এটাও লিখে দিই যে ফটো ইলেকট্রিকটা ডিপেন্ড করে আলোর কম্পাঙ্কের উপর, বাট এই যে তীব্রতার উপর নির্ভর করে না, এটাই আর কি। ফটো ইলেকট্রিক ইফেক্ট ডাজন্ট ডিপেন্ড অন
ইন্টেন্সিটি। ঠিক আছে, এটা একটা। 2 নম্বর, ফটো ইলেকট্রিক ইফেক্টে যে আমরা তড়িৎ প্রবাহটা দেখতে পাই বা প্রবাহ মাত্রাটা দেখতে পাই, প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ যেটাই বলো, প্রবাহ এটি নির্ভর করবে কিসের উপর? এটি নির্ভর করবে হচ্ছে তোমার আলোর তীব্রতার উপর। আলোর তীব্রতা, এইটা আলোর তীব্রতার উপর নির্ভর করে। কিভাবে? ঠিক আছে, আলোর তীব্রতার উপর কিভাবে নির্ভর করবে? ধরো ওই যে মেটালটার সারফেসে যদি একক ক্ষেত্রফলে বেশি পরিমাণ আলো পড়ে, তাহলে বেশি পরিমাণ ইলেকট্রন মুক্ত হবে। আর কারেন্ট কি? কারেন্ট ডিপেন্ড করতেছে ফ্লো অফ ইলেকট্রন। কারেন্ট কি? ফ্লো অফ ইলেকট্রন। তো ইলেকট্রন যত বেশি হবে, কারেন্টের ভ্যালুও তত বেশি হবে না? কারণ কারেন্ট মানে তো আমরা জানি কি? ফ্লো অফ ইলেকট্রন। এই জন্য আমরা বলতেছি যে এই যে প্রবাহ মাত্রাটা, তড়িৎ প্রবাহটা, এটা নির্ভর করবে আলোর তীব্রতার উপর। তুমি কিভাবে ব্যাখ্যা দিবা? তুমি বলবা যে একক ক্ষেত্রফলে আলোর তীব্রতা বেশি হলে বেশি পরিমাণ ফোটন কণা আহ কি বলে মেটালকে হিট করবে, ফলে বেশি পরিমাণে ইলেকট্রন উৎপন্ন হবে, ফলে কারেন্টও বেশি পাওয়া যাবে। তবে ইলেকট্রনটা আগে মুক্ত হইতে হবে, এবং সেটার জন্য সম্পূর্ণ নির্ভর করতেছে কম্পাঙ্কের উপরে। বুঝতে পারছি? বুঝতে পারছো জিনিসটা? তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট। খতে তো আসবেই, এই দুটো একটা আসে, এই চ্যাপ্টার থেকে যদি আসে তাহলে এটা সুন্দর করে বলবে যে প্রবাহ মাত্রাটা আলো তীব্রতার উপর নির্ভর করে ব্যাখ্যা করো। তারপর এটা আসবে যে আলো ফটো ইলেকট্রিক ইফেক্টটা আলো কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে ব্যাখ্যা করো। তো সুন্দর করে এটা লিখতে পারতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে মোটামুটি আমরা তো বুঝেই ফেললাম, তাই না? সব তো বুঝে ফেললাম। এইগুলা প্রশ্ন একটু দেখো তো, পারবা কিনা। প্রথমে এখানে প্রশ্ন দিয়ে উত্তর দিয়েছে ডি ব্রগলি তরঙ্গ কি। তো এখানে বলছে ডি ব্রগলি আবিষ্কার করেন যে, এটা আর কি দেখে নিও। ফটো তড়িৎক্রিয়া কাকে বলে, এটাও দেখে নিও। ফটো তড়িৎক্রিয়া কি? যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট, ওই যে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি কোনো ধাতু পৃষ্ঠে আপতিত হলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। এই ঘটনাকে ফটো ইলেকট্রনিক ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া বলা হয়। তারপর হচ্ছে কি, কার্যাপেক্ষক কাকে বলে, এটাও তুমি দেখে নিও। আর এইখানে একটা কথা বলছে, আলোর উজ্জ্বলতা বাড়লে ফোটো কারেন্ট বাড়ে কেন? আলোর উজ্জ্বলতা বাড়ার অর্থ হলো আলোর তীব্রতা বাড়া। ঠিক আছে? অথবা বলছে আলোর তীব্রতা বৃদ্ধির সাথে সাথে ফোটো তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় কেন? এই যে ব্যাখ্যাটা সুন্দর করে দিয়ে দিছে, যে বেশি পরিমাণে উজ্জ্বল হলে কি হবে? ফোটনও বেশি বেশি পাওয়া যাবে, ফোটন বেশি পরিমাণে ইলেকট্রনকে আঘাত করবে, ইলেকট্রনের পরিমাণ বাড়ে যাবে, এবং তোমার কারেন্টও বাড়ে যাবে। এটা লিখছে, এটা 23 সালে আসছে, 25 সালেও আসছে ঢাকা বোর্ডে। তারপর বলছে পটাশিয়ামের কার্যাপেক্ষক 2 ইলেক্ট্রোভোল্ট বলতে কি বোঝো? তো কার্যাপেক্ষক তো একটা শক্তি বলছিলাম, এবং শক্তির একটা একক কিন্তু ইলেক্ট্রোভোল্ট। এটা আমরা গতদিনে আমরা এটা দেখছিলাম। 1 ইলেক্ট্রোভোল্ট সমান 1.602 ইন্টু 10⁻90 জুল। যাই হোক, পটাশিয়ামের কার্যাপেক্ষক এত বলতে কি বোঝায়? তুমি বলবা যে এত বলতে এটা বোঝায় যে এই পরিমাণ শক্তি লাগবে কি করতে? ওকে, এই ন্যূনতম শক্তিটা লাগবে কি করতে? ইলেকট্রনকে নিঃসরণ করতে, এই ইলেকট্রন ইমিশন করার জন্য। রাজশাহী বোর্ডে আসছে 25 সালে। তারপর প্লাটিনামের সূচন কম্পাঙ্ক এত বলতে কি বোঝাও? আশা করি পারবা, যে এই ন্যূনতম পরিমাণ এই কম্পাঙ্ক দিলে কি হবে? ইলেকট্রনটা মুক্ত হবে, এটা বলতে হবে। তারপর বিক্ষেপণের পরে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যে কিরূপ পরিবর্তন হয় ব্যাখ্যা করো। কি এটা? বিক্ষেপণের পরে কিছু শক্তি হারিয়ে যায় যেহেতু বিক্ষেপণের পরে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন, আচ্ছা এটা বোধহয় আলাদা আসছে, দাঁড়াও এটা বাদ দিয়ে দিন, এটা হচ্ছে অন্য একটা টপিকের, ভুলে এখানে দিয়ে ফেলছি। এটা পরে আসবে, এটা এক্স রে থেকে আসছে। যাই হোক, ফোটো তড়িৎ ক্রিয়া সম্পন্নের জন্য ন্যূনতম কম্পাঙ্কের আলো প্রয়োজন, ব্যাখ্যা করো।
বা সকল কম্পাঙ্কের আলোর জন্য ফটো তড়িৎ ক্রিয়া সম্পন্ন হয় না, এটা ব্যাখ্যা করো। সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারবে না? যে এফ যদি এফ নটের চেয়ে কম হয় কি হবে, এফ যদি এফ নটের সমান হয় কি হবে, এফ যদি এফ নটের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, এগুলো একটু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এগুলো পারবা তুমি। আর কি, আরো অনেক প্রশ্ন এখানে আছে, এগুলো পড়ে নিও একটু। আর আমরা অঙ্ক করি, অনেক তো পড়লাম। বলছে পটাশিয়াম ধাতুর কার্যাপেক্ষক এত ইলেকট্রোভোল্ট, এর আলোক তড়িৎ ক্রিয়া নিঃসরণের সূচক কম্পাঙ্ক এবং সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের কার্যাপেক্ষকটা দিছে, সূচন কম্পাঙ্ক এবং সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমরা এটা লিখতে পারি না যে কার্যাপেক্ষক ফাই অথবা ডাব্লু নট ইজ ইকুয়াল টু এইচ এফ নট, এটাই তো দেখলাম। তো তাহলে এখান থেকে এফ নটটা বের হয়ে যাবে, ডাব্লু নট ডিভাইডেড বাই এইচ। তারপর সেম ভাবে আমরা এখানে লিখতে পারি যে ডাব্লু নটটা কি, এস সি ভাগ ল্যামডা নট, এটা সূত্র। তো এখান থেকে ল্যামডা নটটা বের হয়ে যাবে। পারবা? হ্যাঁ বলো, 1 ইলেকট্রোভোল্ট সমান কত জুল? 1 ইলেকট্রোভোল্ট সমান কত জুল? 602। ঠিক আছে, 602 10 টু দি পাওয়ার কত জুল? 19 জুল। ঠিক আছে, এটা কনভার্ট করতে পারবে না? পারবা আশা করি। তারপর বলছে দুটি ধাতু পৃষ্ঠের কার্যাপেক্ষকের, হ্যাঁ, দুটি ধাতু পৃষ্ঠের কার্যাপেক্ষকের অনুপাত 1:2। প্রথম ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়ার প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য এত অ্যাংস্ট্রম হলে দ্বিতীয় ধাতুর ক্ষেত্রে কত হবে? আমার কথাগুলো কি একটু লেটে শোনা যাচ্ছে? না ঠিক আছে। আর হ্যাঁ, যাই হোক বাদ দাও। এই এটা পারবা? তোমার কার্যাপেক্ষকের অনুপাতটা দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা চাইছে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য আর কি, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ দৈর্ঘ্য একই জিনিস। পারবা এটা? পারা তো উচিত। তোমার সূত্র জানা আছে না, কার্যাপেক্ষক মানে কি? কার্যাপেক্ষকটা আসলে ফাই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? ফাই নট দিয়ে হ্যাঁ এটা চাইছে। পারবা? আচ্ছা, পারলে তো হইলো, তাও আমি একটু দেখাই দিই। ফাই নট ইজ ইকুয়াল টু কি, তরঙ্গ দৈর্ঘ্য না, এসি ভাগ ল্যামডা নট। তাহলে ফাই নট সমানুপাতি কি, 1/λ0। তাহলে ফাই নট 1/φ02 ইজ ইকুয়াল টু λ02/λ01, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে λ02 ইজ ইকুয়াল টু কি হবে, λ01 ইন্টু φ01/φ02। তাহলে এটা কি হবে, ল্যামডা নটটা দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম, যাই হোক বাকিটা করে নিও। এত অ্যাংস্ট্রম বসালে অ্যাংস্ট্রম উত্তরটা আসবে। ঠিক আছে, কোন ধাতুর কার্যাপেক্ষক এত ইলেকট্রোভোল্ট, এত তরঙ্গদৈর্ঘ্যের আলো ধাতুপৃষ্ঠে পড়লে নিঃসৃত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি এত হয়। এই ধাতুপৃষ্ঠের আলোক তড়িৎ প্রবাহের প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্যটা কত? কি হবে এটা? কিভাবে করবা বলো? তোমার এই ধাতুপৃষ্ঠে আলোর তড়িৎ প্রবাহের প্রারম্ভ তরঙ্গ মানে সূচন তরঙ্গ দৈর্ঘ্যটা চাইছে। এখানে অনেকগুলো গার্বেজ ইনফরমেশন দেওয়া আছে, ওগুলো কাজেও লাগবে না। বলো বলো জলদি বলো, কিভাবে করবা?
হ্যালো রে, কার্য একটা দিয়ে দিছে না? ফাই নোটটা দিয়ে দিছে না? ফাই নোটটা দিয়ে দিলে তো ইজিলি বের করা যায়। ফাই নোট ইকুয়াল টু কি? এইচসি ভাগ ল্যামডা নোট না? তো এটাই তো চাইছে, ল্যামডা নোটটা বের করে ফেলবা। এটা তোমার কোনো কাজে আসবে না, এটা তোমার কোনো কাজে আসবে না, তখন তোমার প্রারম্ভ দৈর্ঘ্যটা চাইছে। বুঝছো? তারপরে এটা, এত তরঙ্গের দৈর্ঘ্যের একটি আলোক রশ্মি একটি ধাতুর উপর পড়তেছে। একটি ইলেকট্রনকে ধাতু থেকে নির্গত করতে এত শক্তি প্রয়োজন, এতটা শক্তির দরকার হবে শুধুমাত্র ধাতু থেকে নির্গত করতে। নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো, সূচক কম্পাঙ্ক কত এটা বের করো। দুইটা প্রশ্ন চাইছে, কে এর ভ্যালু চাইছে, সর্বোচ্চ গতিশক্তি। আচ্ছা, এখানে একটা কথা বলতেছে সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি কেন? কারণ এটা আসলে ওই সারফেসের যে ইলেকট্রন গুলার যে গতিশক্তি সেগুলোর কথা বলতেছে, এই জন্য দেখবা যে এখানে সর্বোচ্চ গতিশক্তি অটোমেটিকলি লেখা থাকে। যাই হোক, সূচক কম্পাঙ্ক কত, মানে ওই যে কেটা ওটাই হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি। প্রথম কথা হচ্ছে সূচক কম্পাঙ্কটাকে বের করে ফেলি, যেহেতু এটা সহজ প্রশ্ন। তো এখন বলে দিছে যে, আচ্ছা এখানে বলো কার্যাপেক্ষক কোনটা? ফাই নটটা কার্যাপেক্ষক না? বলে দিছে একটা ইলেকট্রনকে ধাতু থেকে নির্গত করতে এত শক্তির প্রয়োজন। তাহলে ধাতু থেকে নির্গত করতে যে শক্তিটা লাগে ওটাই তো ফাই নট। ফাই নট জানি, সূচক কম্পাঙ্কটা বের করতে পারবো না? এর আগের প্রশ্নটাই তো, এইচ সি ভাগ ল্যামডা নট। এখান থেকে কি বের হবে? ল্যামডা নটটা বের হয়ে যাবে। এটা হয়ে গেল, এটা আমরা পারবো। পরের প্রশ্ন, কে এর মান চাইছে। তো কে এর মানের জন্য আমাদের সূত্রটা কি? ই ইকুয়াল টু, আর তুমি যদি এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা যেহেতু দেওয়া আছে, যেই তরঙ্গ দৈর্ঘ্যে আলোক রশ্মি আমরা ফেলছি, মানে আরোপিত প্রদত্ত শক্তিটা আমরা বের করতে পারবো এটা দিয়ে। তাহলে আমরা সূত্র ইউজ করবো এটা, এইচসি ভাগ ল্যামডা নট। ঠিক আছে, ফাই নট, এখানে ফাই নটই রাখলাম কারণ ফাই নটটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে নাহলে কে। তাহলে কে ইকুয়াল টু কত হবে? এইচসি ভাগ ল্যামডা নট মাইনাস ফাই নট। তো এসি ভাগ ল্যামডা নোটের ভ্যালু বের করতে পারবো না? হ্যাঁ পারবো। ফাই নোটের ভ্যালু বের করতে পারবো? হ্যাঁ পারবো। তাহলে এই হয়ে গেল এটাই। তো এইটাতে কি করতে হবে, এটা জুলে প্রকাশ করতে হবে, এটাকেও জুলে প্রকাশ করতে হবে। এটা পারবা না? জুলে প্রকাশ করতে গেলে এই ল্যামডা নোটেরটা মিটারে বসাইতে হবে, 6000 ইন্টু 10^10 মিটার। আর ফাই নোটটাকে জুলে প্রকাশ করতে গেলে 1.77 এর সাথে 1.602 ইন্টু 10^19 গুণ করতে হবে। এটুকু কাজ তো করতে পারবা। দেখো তো বুঝতে পারতেছো কিনা। একটা ধাতুর পৃষ্ঠতলে এত কম্পাঙ্কের আলো আপতিত হলো, এটা প্রদত্ত আলো আপতিত হয়েছে। পৃষ্ঠতল থেকে সর্বোচ্চ এত মিটার পার সেকেন্ড দ্রুতিতে ইলেকট্রন নিঃসৃত হলো, মানে কেটা দেওয়া আছে। সর্বোচ্চ এত মিটার পার সেকেন্ড বেগে ইলেকট্রন নিঃসৃত হলো, মানে আমরা কেটা পাই যাবো হাফ এম ভি স্কোয়ার দিয়ে। ইলেকট্রনের আলোক নিঃসরণের জন্য সূচন কম্পাঙ্ক কত হবে? সূচন কম্পাঙ্কটা বের করতে বলছে। সহজ, জাস্ট ওই সূত্রটা মাথায় থাকলে এটা কোনো ব্যাপারই নয়। তাহলে দেখো আমরা আগে একটা কাজ করে নিই, আমরা ফাই নটটা বের করে ফেলি। তাহলে আমরা কি বলতে পারি, এইচ এফ ইকুয়াল টু ফাই নট ইকুয়াল টু কে বলা যায়। এখান থেকে ফাই নটটা বের হয়ে যাবে না? বের হয়ে যাবে এইচ এফ মাইনাস কে। এইচ তো এইচ, এফ নট এফটা কি হবে 7.21 ইন্টু 10^14 হার্টস। আর কে এর ভ্যালু কিভাবে বের করবো, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, ইলেকট্রনের ভর, ইন্টু এম ভি স্কোয়ার, ইলেকট্রনের বেগ, 6 ইন্টু 10^5 স্কোয়ার। তো এখান থেকে কি বের হয়ে যাবে, এত জুল ফাই নটটা বের হয়ে যাবে। ফাই নট পাই গেছি, সূচন কম্পাঙ্কটা বের করা কোনো ব্যাপার? বুঝছো? ও সরি সরি, আহা, ঠিক আছে, ঠিক তো। তাহলে তো এত কাহিনী করে এখানে একটাতেই করা যেত। এই তো করো, ফাই নট এইচ এফ নট
আচ্ছা, বইগুলোতে মাঝে মাঝে কম্পাঙ্কটাকে কিন্তু মিউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? ফলে সূত্রগুলো তুমি এইভাবেও দেখতে পারো। তো কিন্তু আবার ঘাবড়ায় যাবে না, এটা আবার কি জিনিস। এফ এফ নট বা মিউ নট এটা কম্পাঙ্ক, কম্পাঙ্ককে এইভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? মিউ দিয়েও প্রকাশ করে কিছু কিছু বইয়ে বা প্রশ্নের মধ্যে থাকতে পারে, এইটা এই সিম্বলটা একই জিনিস। এরপর আচ্ছা, এটা করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই অধ্যায়ে তুমি যখন এমসিকিউ করতে যাবা তখন সবচেয়ে বেশি যেই চিত্রটা তুমি দেখতে পারবা সেটা হচ্ছে গ্রাফ। এই যে সূত্রটা, মানে আমরা সূত্রটা দেখলাম এরকম, ই আরোপিত শক্তি ইজ ইকুয়াল টু ফাই নট কে গতি শক্তি সমান, এটা আমরা দেখলাম না? হ্যাঁ, এটা দেখছি। আর আরেকটা কি দেখলাম, যে এইচ এফ ইজ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস কে, এটা বলা যায়। দুটাই একই, তাই না? তাই না? এরকম আর কি। তো এইটা দিয়ে আমরা গ্রাফ বানাইতে পারি, সুন্দর করে একটা সুন্দর একটা গ্রাফ আমরা বানাইতে পারি এই দুইটা সূত্র দিয়ে, এইটা আর এটা দিয়ে। তো দেখো গ্রাফটা কিরকম করে বানাই। আচ্ছা, কে টাকে আমরা ওয়াই এক্সিস এ রাখতে চাচ্ছি, তো তো কে টা ওই জন্য বাম পাশে রাখবো। তাহলে এটা আমরা লিখতে পারি কে ইকুয়াল টু ই মাইনাস ফাই নট, এরকম করে। তো এইটাকে তুমি যদি ওয়াই চিন্তা করো, এটাকে তুমি যদি এক্স চিন্তা করো, ফাই নটটাকে তুমি যদি, আচ্ছা কোন একটা ধাতুর জন্য ফাই নটটা কি ফিক্সড না? আমার কথা কি বুঝতে পারছো? ফাই নটটা কোন একটা ধাতুর জন্য ফিক্সড, তো তাহলে এটা কি একটা ধ্রুবক ধরতে পারি। এখন কে টা চেঞ্জ হতে পারে, ইটাও চেঞ্জ হতে পারে। দেখো কে টা তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কেন? কারণ তুমি কি পরিমাণ শক্তি দিছো সেটার উপর কে টা ডিপেন্ড করতেছে। তুমি কত কম্পাঙ্কের আলো দিছো সেটার উপর কে টা ডিপেন্ড করতেছে। তাহলে ইটা হচ্ছে আমাদের এক্স ভ্যারিয়েবল, যেটা ইন্ডিপেন্ডেন্ট। আর কে টা হচ্ছে আমাদের ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই জন্য আমরা কে টাকে ওয়াই ধরছি, ইটাকে এক্স ধরছি, আর ফাই নোটটা সি ধরছি। এটা এখন প্লট করো তো। প্লট করতে পারবো না আমরা? পারবো। কিভাবে? দেখো, y ইকুয়াল টু এক্স মাইনাস সি, এটাই তো আসতেছে, y ইকুয়াল টু এক্স মাইনাস সি, তাই না? তাহলে y ইকুয়াল টু এক্স এর যে রেখাটা, এটা এরকম। এখন এর ছেদকটা কি এখানে নেগেটিভ, তাহলে একটু নিচে আসবে এরকম, ছেদকটা নেগেটিভ। এই যে এটা y এক্সিস এর ছেদকটা নেগেটিভ, তো এর নিচে আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের গ্রাফটা। তাহলে পয়েন্ট গুলো এখন ডিনোট করি। তাহলে আমরা y এক্সিস এ কাকে রাখছি? y এক্সিস এ রাখছি কে, মানে গতি শক্তিকে। x এক্সিস এ কাকে রাখছি? x এক্সিস এ রাখছি প্রদত্ত শক্তিকে, ই কে। নাকি ঠিক লিখতেছি, ঠিক না ভুল লিখতেছি? উম দাঁড়াও তো, হ্যাঁ ঠিকই তো আছে, এরপরে ঠিক আছে, ওকে। হ্যাঁ, প্রদত্ত শক্তিকে রাখছি। আর এই যে পয়েন্টটা যেখানে কাট করছে, এই পয়েন্টটা কি পয়েন্ট, এটা আমাদের জানা জরুরি, ঠিক আছে? আচ্ছা, এটা ঢাল কত হবে? এই রেখাটা ঢাল কত হবে বলো তো, বুদ্ধি করে বলো, ঢাল কত হবে? এটা যদি এক্স হয়, এটা যদি সি হয়, এটা যদি ওয়াই হয়, দেখতে তো এরকম হুবহু এরকমই। ঢাল কত এটা? হ্যাঁ, ঢাল ওয়ান। তাহলে এই কোণটা কত হবে? 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি এবং ঢালটা হবে ওয়ান, মানে এই গ্রাফের জন্য। ওকে, তাহলে এটা একটা আমরা গ্রাফ পাইছি। ওকে, এটা হচ্ছে কথাবার্তা। এবং এই যে ফাই, এটা দেখতেছো, এটা আমরা ফাই, এতটুকু হচ্ছে ফাই নট। আচ্ছা, এতটুকু যদি ফাই নট হয় তাহলে এতটুকু ফাই নট হবে না, কারণ এটা 45 ডিগ্রি। 45 ডিগ্রি তো নাকি? তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে লম্ব ভাগ ভূমি এটা সেম সেম হবে না? এটা আর এটা সমান হবে না? হ্যাঁ, সমান হবে। তাহলে এটাও ফাই নট, এটাও ফাই নট। আচ্ছা, তাহলে এই যে পয়েন্টটা, এখানে যে তুমি, এটা তো শক্তি, এক্স অক্ষে তো শক্তি আছে, তাহলে এতটুকু তো একটা শক্তি। এই যে এতটুকু তো একটা শক্তি, এই শক্তিটা কোন শক্তিটা? এটা হচ্ছে কার্যাপেক্ষক। ওই যে ফাই নোট আমি লিখে দিছি।
আচ্ছা, এই যে কার্যাপেক্ষক, আমি এটা একটু উপরে লিখি, নিচে একটু অন্য কিছু লিখবো। এটা একটু বিশ্লেষণ করতে হবে আমাদেরকে, কারণ এখান থেকে অনেকগুলো নৈর্ব্যক্তিক আসবে। আচ্ছা, দেখো তো, এই যে ওয়াই এক্সিসে কি রাখছো তুমি? গতিশক্তি। তো কার্যাপেক্ষকের ভ্যালু যতক্ষণ পর্যন্ত, ধরো এইখানে এটা হচ্ছে কার্যাপেক্ষকের কম শক্তি, এখানে কি কোনো গতিশক্তি আছে? না। এখানে কি কোনো গতিশক্তি আছে? না। এখানে কোনো গতিশক্তি আছে? না। এইখানে যখন দিলা, হ্যাঁ এখানে একটা গতিশক্তি আছে। কেন? কারণ কার্যাপেক্ষকের চেয়ে বেশি শক্তি দিলেই ইলেকট্রন গতিশক্তি হয়, গতিশক্তি লাভ করে। তার আগে দিলে কি ইলেকট্রন গতিশক্তি পাবো? পাবো না। তাহলে এইটাই আর কি, যে এইটুকু পোর্শনে, মানে এটা যখন দিয়ে দিবা তখন ইলেকট্রনটা মুক্ত হবে, ইলেকট্রন মুক্ত হবে এইটা যখন দিবা। এর চেয়ে কম এইটুকু অংশতে কোনো ইলেকট্রন মুক্ত হবে না। হবে কি? কারণ কার্যপেক্ষক কম শক্তি, তো হবে না। আর এর চেয়ে যখন বেশি দিয়ে দিবা, মানে এইটুকু পোর্শনে, এখানে তুমি কি পাবা? এখানে ইলেকট্রন মুক্ত, আহ, তুমি এখানে লিখবা যে ইলেকট্রন মুক্ত হওয়া শুরু করবে, তাই না? মানে ওই পয়েন্ট। আর এইটুকু পোর্শনে ইলেকট্রন মুক্ত হবে, প্লাস গতিশক্তি থাকবে। কিরে পুষ্য, বিশ্লেষণ করতে পারবা তো নাকি? ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে এটা ডান পাশেরটা দেখো। ডান পাশে আমরা ওই সেম ভাবে আমাদের, আরে কি রে, ডান পাশেরটা কিভাবে রাখবো? কে হচ্ছে ই মাইনাস এইচ এফ নট, তাই তো? দাঁড়াও, এইচ এফ নট না, আমরা এটাকে একটু মডিফাই করি। ইকুয়াল টু ফাই নট কে। তাহলে এখানে কে রাখলাম, ই এখানে মাইনাস ফাই নট, ঠিক আছে। তারপর এখানে কে, ইটাকে কি এইচ এফ দ্বারা প্রকাশ করা যায় না? হ্যাঁ বলা যায়, ফাই নট। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে কেটা হচ্ছে তুমি, মানে গতিশক্তিটাকে তুমি এখানে কি ধরবা? গতিশক্তিটাকে ধরবা তুমি হলো এখানে ওয়াই। এসটা তো তোমার কনস্ট্যান্ট, তাই না? তাহলে এফটাকে আমি এখানে ধরবো এক্স, এক্স। আর এটা হচ্ছে সি। তাহলে বলো তো এই এসটা আসলে কি? হ্যাঁ ঢাল, এসটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে ঢাল। তাহলে এইচটা হচ্ছে আমাদের ঢাল। তাহলে আমরা যদি গ্রাফটা আঁকাই, আচ্ছা গ্রাফটা যদি আঁকাই তাহলে এটা দেখতে কিরকম হবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, মানে সেম ওইটা গ্রাফই আসবে, তাই না? ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, এটা গ্রাফই আসবে, জাস্ট এখানে একটু নিচে যাবে এটা। তো আমাকে বলো এখন, সেম ভাবে আগের গুলাই, এখানে তো নতুন কোনো চেঞ্জ করিনি। তাহলে এ অ্যাক্সিসে কে থাকবে? এখানে কম্পাঙ্ক। এ অ্যাক্সিসে কে থাকবে? গতিশক্তি। আচ্ছা, তারপর এই যে এতটুকু হবে তোমার কম্পাঙ্কের এই অংশটাতে, এটা হবে এফ নট, ঠিক আছে? এটা হবে এফ নট। আর এইটার যে ঢালটা, এটা কি হবে বলো তো? ঢালের ভ্যালু কত হবে এখানে? বলো। তুমি বললা, তুমি একটু আগে বললা আমি হচ্ছে, আমরা এটা দেখে বানাইছি, তো এইটারই তো ইয়া বানালাম, গ্রাফ বানালাম। ঢালটা কি তাহলে এটা এইচ না? হ্যাঁ, ওটাই, ঢাল হচ্ছে এইচ। তাহলে কে ভার্সেস, কে ভার্সেস এফ এর যে ঢাল,
সেটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। কে ভার্সেস এফ এর ঢাল তোমাকে কি দিবে? প্লাঙ্কস কনস্ট্যান্ট দিবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এইটুকু পোর্শন হচ্ছে কি এফ নট। আচ্ছা, এফ নটের চেয়ে কম পরিমাণ যদি দিই তো কম্পাঙ্ক, তাহলে ইলেকট্রন মুক্ত হবে না। এফ নটের চেয়ে যদি বেশি কম্পাঙ্কে আলো দিই তাহলে ইলেকট্রন মুক্ত হবে। এগুলো আগের জিনিসগুলো, ঠিক আছে, এগুলো আগের জিনিসগুলো। আচ্ছা, এই গ্রাফগুলোতে যেটা হয় এই পোর্শন গুলা থাকে না। কেন? কারণ দেখো, এইটা এই গ্রাফের অনুযায়ী তোমার এখানে কি বোঝাচ্ছে? আরে কিরে, এই গ্রাফ অনুযায়ী এখানে কি বোঝাচ্ছে যে এই এতটুকু অংশ হচ্ছে গতিশক্তি নেগেটিভ। গতিশক্তি তো নেগেটিভ হয় না, তাই না? গতিশক্তি তো নেগেটিভ হয় না। তাহলে এই জন্য এই গ্রাফগুলো শুধুমাত্র দেখবা যে এই পোর্শনটাই তোমাকে অঙ্কে দিবে এইভাবে, ঠিক আছে? আর আমি যদি গ্রাফগুলো আঁকাই এরকম করে আসবে। মূলত পরের যে গ্রাফটা দেখলা ওইটা বেশি আসবে, কে ভার্সেস এফ এর গ্রাফটা বেশি আসবে। এটা কে, এখানে এফ দিবে, আর এইখানে তোমাকে সুন্দর করে এটা দিয়ে দিবে, ঠিক আছে? বলো, এখানে এটা কোন পয়েন্ট? এই পয়েন্টের নাম কি? এই পয়েন্টে কম্পাঙ্কের ভ্যালুটা কি আসবে? এটা কোন কম্পাঙ্ক? এই পয়েন্টে এই কম্পাঙ্কটাকে কি বলে? একটু আগে বললাম এফ নট, সূচন কম্পাঙ্ক। অত কিছু না, সূচন কম্পাঙ্ক। এফ নটটা সূচন কম্পাঙ্ক, এখানে ইলেকট্রনটা নির্গত হবে কিন্তু এখানে গতিশক্তি থাকবে না, ঠিক আছে? আর এই ঢালটা কি? ঢালটা এইচ। আচ্ছা, এখন আরেকটা তোমাকে গ্রাফ দিই। ধরো ঢাল তো আসলে এইচ হবে, আমার তো ঢালে একটা একরকম হইতেছে। দিলাম, এটা ধাতু 1, এটা ধাতু 2, এটা ধাতু 3, ঠিক আছে? এফ নট, আচ্ছা, এটা দিলাম। এফ নট দাও, এফ নট দিলাম, এফ নট 1, এফ নট 2, এফ নট 3। আচ্ছা, এটা হচ্ছে কে দিলাম এখানে, আর এখানে দিলাম এফ, ঠিক আছে? এরকম করে। এখন তুমি আমাকে বলো যে এই ধাতু 1, ধাতু 2, ধাতু 3 এদের সবার ঢালগুলা কি একই আসবে নাকি আলাদা আসবে? প্রথমে আমাকে বলো এফ নট 1, এফ নট 2, এফ নট 3 এর মধ্যে কোনটা বড়? এফ নট 1, এফ নট 2, এফ নট 3 এর মধ্যে কোনটা বড়? বা আমি যে এই ধাতু 1 বা ধাতু 2 বা ধাতু 3 দেওয়ার জন্য দিয়ে সবার জন্য সূচক কম্পাঙ্কটা আলাদা আলাদা লিখছি, এটা কি ঠিক লিখছি নাকি সবারটা একই হওয়া উচিত ছিল? বলো, সবারটা একই হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাকে গতদিনে বললাম না যে ভিন্ন ভিন্ন ধাতুর জন্য সূচক কম্পাঙ্ক বা কার্যাপেক্ষক ভিন্ন ভিন্ন হবে। কার্যাপেক্ষক যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সূচক কম্পাঙ্কটা কেন ভিন্ন ভিন্ন হবে না? কারণ ভিন্ন ভিন্ন ধাতুতে ধাতব বন্ধনটা ভিন্ন ভিন্ন হয়। তা কার্যাপেক্ষক তোমাকে আলাদা আলাদা প্রয়োগ করতে হবে না ধাতু থেকে ইলেকট্রন মুক্ত করতে? তা কার্যাপেক্ষক যদি আলাদা আলাদা প্রয়োগ করতে হয় তাহলে কম্পাঙ্ক কেমনে এক হবে? তোমাকে শক্তিটাও আলাদা আলাদা দিতে হবে না? তাহলে প্রথম কথা, হ্যাঁ ঠিক আছে, সবারটা আলাদা হবে। এটা কি বুঝতে পারছো কিনা বলো? বলো বলো, জলদি বলো। তারপর বলো এখানে তিনটার মধ্যে কোনটার কম্পাঙ্ক সবচেয়ে বেশি? থার্ড নম্বরটার? শিওর? শিওর?
অত কিছু বুঝি না, মানে তুমি কেন বললা এফ নট থ্রিটা বেশি হবে? এফ নট থ্রিটা বেশি হবে। এফ নট ওয়ান, এফ নট টু, এফ নট থ্রির মধ্যে কোনটা বেশি হবে এটা বলছি আমি। এফ নট ওয়ান বেশি হবে, এফ নট টু বেশি হবে, নাকি এফ নট থ্রি বেশি হবে? কোনটার কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে? থ্রি বেশি হবে অবশ্যই, কারণ সে দেখে তো বোঝা যাচ্ছে এক্স অক্ষের ডান দিকে সবচেয়ে বেশি আছে এফ নট থ্রি, তো ওটার মানটা বেশি হবে। এখন আমাকে বলো, এফ নট ওয়ান, এফ নট টু, এফ নট থ্রির মধ্যে কার কার্যাপেক্ষকটা সবচেয়ে বেশি হবে? ধাতু এক, ধাতু দুই, ধাতু তিনের মধ্যে কার্যাপেক্ষক সবচেয়ে বেশি কার বেশি হবে? ধাতু এক, দুই, তিনের মধ্যে কার কার্যাপেক্ষকটা সবচেয়ে বেশি হবে? বেশি শক্তি লাগবে কারটাতে? হ্যাঁ। কেন বেশি হবে? ঠিক আছে। তা এতক্ষণ সময় লাগছে কেন এই কথা বলতে? আচ্ছা, যাই হোক, এরপরে বলো। পরের যে লাস্টের প্রশ্নটা আমি তোমাকে বললাম, যে ধাতু এক, ধাতু দুই, ধাতু তিনে সবারই কি ঢাল একই হবে, নাকি আলাদা হবে ঢাল? মানে এর ঢাল, ঢাল একই হবে? আচ্ছা, কেন? আচ্ছা, ম্যাথমেটিক্যালি বাদ দাও, কেন ঢালটা সমান হচ্ছে এটা বলো। কারণ তুমি ইকুয়েশনটাই তো তোমার ওটাই, তাই না? তোমার ইকুয়েশনটা কি দেখো তো, কে ইকুয়াল টু এইচ এফ মাইনাস এফ নট। তাহলে এই ঢালটা, এটা তো ফিক্সড। এটা এই ওয়াই আর এক্স এর ভ্যালু যা তা যেটাই বসাও, ঢালটা ফিক্সড। তো ঢালটা যদি ফিক্সড হয়, তাহলে সবার জন্য ঢালটা সমান হবে, এর জন্য সমান্তরাল হয়েছে সবগুলো, এবং সমান্তরালে আঁকছি আমি। ঠিক আছে? তো ঢালটা কিন্তু সবারটাই সেম, এইচ, 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 এবং সেটা সবারটাই হচ্ছে এইচ হবে অলওয়েজ। কে ভার্সেস এফ এর গ্রাফের ঢাল অবশ্যই তোমার এইচ আসবে, সেটা যে কোনো কে এবং এফ এর জন্য সত্য। তো আশা করি এই সব গ্রাফ নিয়ে যদি প্রশ্ন আসে এগুলো পারবা। গ্রাফ থেকে যদি না পারো তাহলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম একটা প্রশ্ন হচ্ছে এইটা, বলছে যে আলোক তড়িৎ ক্রিয়ার একটা পরীক্ষায় কম্পাঙ্ক আহ মিউ এর সাথে, মিউ এর সঙ্গে নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি ই এর পরিবর্তনের চিত্রে দেখানো হয়েছে। ঠিক আছে? এই যে ই, যে এটা হচ্ছে কিন্তু গতিশক্তি। ওরা বলে দিছে সর্বাধিক গতিশক্তি, এখন গতিশক্তিটাকে ওরা অটোমেটিকলি সর্বাধিক বলতেছে। ঠিক আছে? এখানে কেটা কিন্তু এমনি সর্বোচ্চ গতিশক্তি, এটা তোমাকে বারবার বলতেছে। যাই হোক, এটা হচ্ছে গতিশক্তি, মানে এটা হচ্ছে ওই কেটা। ঠিক আছে? তারপর এটা হচ্ছে কম্পাঙ্কটা দিয়ে দিছে। এখন বলছে যে প্রারম্ভ কম্পাঙ্ক কত বের করতে বলছে, কার্যাপেক্ষকটা বের, অপেক্ষকটা বের করতে বলছে, আর একটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকটা বের করতে বলছে, এইচ বের করতে বলছে। তাই কিভাবে বলবো বলো? কার্যাপেক্ষকটা কত হবে? কার্যাপেক্ষকটা বলো তো, এই যে গ্রাফ থেকে বলো তো কি হবে। সরি, কম্পাঙ্ক, প্রারম্ভ তো কম্পাঙ্ক, এফ নটটা কি হবে বলো তো, গ্রাফ থেকে বলো কি হবে। 2 পয়েন্ট। হুম, ঠিক আছে। তারপর ইটা বলো, কার্যাপেক্ষকটা তাহলে বের করে ফেলতে পারবো না? এটা কি হবে? আচ্ছা, কার্যাপেক্ষকটা বের করতে গেলে তো আমাদের আহ, হুম, হ্যাঁ, এইচ এফ নট বের করলেই হয়ে যায়, আর 2 পয়েন্ট, হ্যাঁ ওটাই এইচ এফ নট। আর এই যে এইচটা বের করতে বলছে, প্লাঙ্ক কনস্ট্যান্টটা বের করতে বলছে, ওটা কিভাবে বের করবো?
কার্য না, গ্রাফ থেকে বের করো। অ্যাকচুয়ালি দ্বিতীয়টা আসলে আমরা গ্রাফ থেকে বের করা উচিত। গ্রাফ থেকে কি সূচক কম্পাঙ্কটা বের হবে, সরি কার্যাপেক্ষকটা বের হবে। গ্রাফ থেকে বের হবে কি, ধরো এফ নোটটা তো জানি। গ্রাফ থেকে যদি আমরা বের করতে চাই তাহলে গ্রাফ থেকে মনে হয় না বের করা সম্ভব। এই যে 1.53, ঠিক আছে। তুমি ইয়াটা প্লাঙ্কের ধ্রুবকটা এইচটা তুমি গ্রাফ থেকে বের করো, কিভাবে বের করবে গ্রাফ থেকে? কারণ প্লাঙ্কের ধ্রুবকটা কি, ঢালটা না এই ইয়াটার, তো ঢালটা বের করতে পারবা না, কিভাবে বের করবা? ঢাল বের করার সূত্র কি? ওয়াই এর পরিবর্তন এক্স এর পরিবর্তন, তাই না? তো যে কোনো একটা ওয়াই এর পরিবর্তন নাও, এইটাই নাও, কোনটা নিবা? ওয়াই এর পরিবর্তন ভাই এক্স এর পরিবর্তন, তো এইটাই নিতে পারো। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ঢাল বের করো, দুইটা পয়েন্ট তুমি এখানে বের করতে দেখতে পাচ্ছ না? এই পয়েন্টটা কি 2.5, হ্যাঁ 2.5 ধরলাম, এটা আছে কমা জিরো, আর এই পয়েন্টটা কি -1.5, সরি 0, -1.5, তাই না? সাথে এটা অবশ্যই থাকবে 1.5। তো এই তো দুইটা পয়েন্ট পাই গেছো, দুইটা পয়েন্ট পাই গেলে এখানে ঢালটা বের করা যাবে না? তো ওইটাই আসবে এত জুল সেকেন্ড, এবং সেটা অবশ্যই 6.626 ইন্টু 10⁻⁻34 এর কাছাকাছি একটা মান আসতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? এটা একটু বাসায় দেখবা। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখবে এই অঙ্কটা প্রায় প্রায় আসে, এরকম টাইপের অঙ্কটা। একটু যদি বলি, বলছে যে এত বেগের ইলেকট্রনের নির্গমনের জন্য এত কার্যপেক্ষকের একটি ধাতব পৃষ্ঠের আহ এত তরঙ্গের দৈর্ঘ্যে আলো আপতিত করা হলো। মানে এত বেগের ইলেকট্রনটাকে নির্গমন করতে চাচ্ছি, সেজন্য আমরা এত কার্যপেক্ষকের একটা ধাতব পৃষ্ঠে এত তরঙ্গের আলোটা ফেলছি। আমাদের উদ্দেশ্য ওই বেগটা অর্জন করা, ওই তরঙ্গ দৈর্ঘ্যে আলো দিয়ে। প্রথম প্রশ্ন, পরীক্ষায় ব্যবহৃত ধাতুর সূচক তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? সেটা ইজি, কার্যপেক্ষক দেওয়া আছে, তো এসি ভাগ ল্যামডা নট দিয়ে ল্যামডা নটটা বের করে ফেলছে, বোঝা যাচ্ছে। পরের প্রশ্ন, উদ্দীপকের প্রক্রিয়াটিতে সঠিকতা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। সঠিকতা গাণিতিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা এটা কিভাবে করব? আমাদের তাহলে বেগটা বের করতে হবে, যে 202 অনেক ভাবে করা যায়, তো আমরা এইভাবে করি। এটা কিভাবে করছে, এটা বেগ বের করছে, হ্যাঁ ঠিক আছে, এটাই বের করতে পারি। যে 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো যদি আমি ফেলি, প্রদত্ত আলোটা, তাহলে যে কেটা পাবো সেটা আমরা পাচ্ছি, তাহলে ওটা প্রথমে বের করছে, বা ডিরেক্ট বের করা যায়, যে এই সূত্রটা, যে এসি ভাগ ল্যামডা, ল্যামডার ভ্যালু 260 ন্যানোমিটার, ফাই এর ভ্যালু 3 ইলেকট্রোভোল্ট, আর ভি এর ভ্যালু এখান থেকে বের করবো। ভি এর ভ্যালুটা কত আসছে 7.9, আমার কত দরকার ছিল 7.5, তাহলে এই দুইটা কি মিলছে? মিলেনি, তাহলে প্রক্রিয়াটি যথার্থ না। বুঝাতে পারছি? আমার দরকার ছিল এটা, আমার আসছে এটা, এই এত প্রয়োগ করে, তাহলে মিলেনি, তাহলে এটা যথার্থ না। বুঝতে পারছো কি? এটা এটা আমি পরীক্ষায় এই অঙ্কটা করছিলাম, ঠিক আছে? এই যে ঢাকা বোর্ড 2023, আমার মনে পড়ে আমি এই অঙ্কটা করছিলাম। আচ্ছা যাই হোক, এরপরের প্রশ্নটাও সহজ আছে, দেখে নিও। তো মোটামুটি আজকে এইটুকুই, ঠিক আছে? আমাদের আরেকটা পার্ট আছে, ওটাকে বলা হচ্ছে নিবৃত্তি বিভব, ঠিক আছে? ওইটুকু করলে আমাদের অলমোস্ট ডান, আমরা বুঝে ফেলবো। আমরা নেক্সট ডেতে পড়বো আর কি, কালকে। আজকে এখান থেকে। তো যাই হোক, এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, মানে আলোক তড়িৎ ক্রিয়া, মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যদিও সহজ, বাট ইম্পর্টেন্ট। ঠিক আছে তাহলে।